সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেরিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রসঙ্গ হচ্ছে মুজিব বর্ষ এবং মুজিব বর্ষ আয়োজন উপলক্ষে কিছু কর্মকাণ্ড। আর পাশাপাশি এই মুজিব বর্ষে আমাদের একজন দাওয়াতি পাশের দেশ ভারতের নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমন উপলক্ষে যে সংশ্লিষ্ট উদ্ভূত যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে সামান্য কথা। আসলে মুজিববর্ষ কি এটা অনেকে জানেন যে আপনার মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে বা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020-এর 17ই মার্চ থেকে 2021-এর যে 17ই মার্চ, মানে এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত যে একটা বছর সময়, সেই সময়টাকে কেন্দ্র করে নানান ধরনের প্রোগ্রাম, তারপর হচ্ছে যে আপনার ফেস্টিভ্যাল, অনেক কিছু আয়োজন করা হচ্ছে সরকারিভাবে, রাজনৈতিকভাবে। তো আমি সেটাকে খারাপ হিসাবে দেখছি না, কারণ একটাই কারণ যে বাংলাদেশ নামক দেশটার জন্মের পিছনে আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথেষ্ট অবদান আছে। তো তার প্রতি সম্মান জানিয়ে যেই প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয়। পাশাপাশি আপনারা যারা বিএনপি করেন তারাও ইচ্ছে করলে যখন ক্ষমতায় আসবেন আপনারা জিয়া বর্ষ পালন করতে পারেন, সেটাতে আমার মনে হয় যে খারাপ কিছু হবে। প্রত্যেক দলের নেতাদের জন্য দলের নেতাকর্মীদের করা উচিত। এখন এই মুজিব বর্ষ পালনটাকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, কথা হচ্ছে আমরা কি মুজিবের আদর্শ কতটুকু ধারণ করছি। আসছি, আমি নরেন্দ্র মোদীর প্রসঙ্গ আসছি, তবে সূচনাটা একটু হওয়া দরকার। ধরেন বেসিক্যালি এই মুহূর্তে যারা কালো কোট পরছেন সাথে সাদা পাঞ্জাবি, তারাই ভাবছেন যে আমি মুজিবের সৈনিক, মুজিবকে ধারণ করি, অন্তরে না করলেও পোশাকে ধারণ করি। এই শ্রেণীর সংখ্যাটাই খুব বেশি। আর যাদেরকে আমরা বেসিক্যালি হাইব্রিড কর্মী হিসাবে পরিচয় দিয়ে থাকি, যে তারা হচ্ছে আপনার হাইব্রিড কর্মী। তো এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বিসর্জিত করে আপনার কি বলা হয় যে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, লুটপাটে খাওয়া, চোর বাটপাড়ি ধান্দামি, এই ধরনের যেই কি বলা হয় যে আদর্শগুলো আছে, সেটাই অধিকাংশ আওয়ামী লীগের নেতা নেত্রীদের মধ্যে খুবই প্রবল। তার উদাহরণ হিসেবে আমাকে বলতে হবে না, আপনারা সচেতন আছেন, অনেক কিছু দেখছেন। সেম বিএনপির ক্ষেত্রেও যে আমরা বলি শহীদ জিয়ার আদর্শকে অন্তরে ধারণ করি, কিন্তু কর্মে সব চুরি বাটপারি ধান্দামি ছাড়া পলিটিক্যালি আসলে কে কতটুকু ভালো কাজ করেন সেটা এদেশের মানুষ অবশ্যই ভালো করে জানে। শুধু রাজনৈতিক স্ট্যান্ডবাজির কারণে কখনো আমি আওয়ামী লীগের, আপনি বিএনপির পক্ষেই কথা বলি। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, এদেশে হাতে গোনা 5% বা নেতাও আপনি পাবেন না যারা আসলে অন্তরে মুজিবকে ধারণ করে, মুজিবের নীতি নৈতিকতা আদর্শকে লালন করে। শুধু লোক দেখানো, ওই যে পোস্ট টোস্ট পাওয়া, এগুলো বুঝি আমরা। তো যাই হোক, তারপরেও সেটা হচ্ছে আলাদা বিষয়, ভালো মানুষও আছে, তবে খারাপের সংখ্যাটাই বেশি। এখন প্রসঙ্গ হচ্ছে যে নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমন এই মুজিব বর্ষে। আপনারা জানেন যে ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু প্রতিবেশী দেশ, প্লাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধে তাদের আমাদের প্রতি যথেষ্ট সাপোর্ট ছিল। আর সেই জায়গা থেকে আমরা তাদেরকে সম্মান করে আসছিলাম দীর্ঘ একটা সময় যাবৎ, বা এ যাবৎ পর্যন্ত করতে চাই। কিন্তু মেইন সমস্যাটা বাধে তখন যখন আমাদের দুই দেশের মধ্যে যেই আন্তঃরাষ্ট্রীয় যে বিষয়গুলো থাকে, তারপর হচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো থাকে, লেনদেন, নানান চুক্তি, তখন যখন আমরা দেখি যে প্রতিনিয়ত আমরা শোষিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, তখনই আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ভারতের বিরুদ্ধে একটা মেন্টালিটি কাজ করে। আর এই মেন্টালিটিকে সবচেয়ে বেশি উস্কে দিয়েছেন এখন যিনি বর্তমান ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী আছেন, ভারতের বিজেপির আপনার নরেন্দ্র মোদী, যাকে নানান ধরনের টাইটেলে আসলে বিশেষিত করা হয়েছে। আর সেগুলো সবগুলাই তিনি তার ব্যক্তিগত যোগ্যতায় অর্জন করেছেন। যেমন তিনি চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী, এই চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী তিনিও কিন্তু যোগ্যতার মাধ্যমে আসছেন, পড়াশোনা করে। তবে তার নামের শেষে এন্টি ইসলামিক যে মেন্টালিটিটা আছে সেটা শতভাগ তিনি জায়েজ করছেন, এটাও তার নিজের ক্ষমতার বলে। নরেন্দ্র মোদীর যে রাজনৈতিক জীবনের উত্থান, সেখানে যদি আপনি দেখেন, সে কখনোই বাম দলীয় কোনো রাজনীতি করে নাই। তার রাজনীতির জায়গাটা ছিল ধর্মভিত্তিক রাজনীতি, তাও কট্টর ধর্মপন্থী। আর যারা এই কট্টর ধর্মপন্থী হয় হিন্দুদের মধ্যে, উগ্র কিছু আছে যেমন শিবসেনা, তারা কিন্তু কট্টর হিন্দুবাদী দল, যারা চায় ভারত জুড়ে শুধু হিন্দুদের রাজত্ব চলবে, সেখানে অন্য কোনো ধর্মের মানুষের আসলে কোনো মূল্যায়ন থাকবে না। কিন্তু এটা ভারতের আবার অধিকাংশ সচেতন হিন্দু শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু মোদির এই কার্যকলাপগুলোর বিরোধী ছিল, যুগে যুগে এখনও আছে। আমি দেখছি কেউ হয়তো পলিটিক্যাল কারণে আছেন, আর কেউ আছেন অরিজিনাল কারণে। তো প্রসঙ্গ হলো যে মোদির বাংলাদেশে আসাটা বাংলাদেশের জনগণ কিভাবে দেখছে এই মুহূর্তে। ঘটনাটা যদি আর 2 সপ্তাহ আগেও হইতো, মোদির সম্পর্কে মানুষের এতটা অ্যালার্জি ছিল না যতটা এই মুহূর্তে এই দেশের মুসলমানদের মধ্যে কাজ করছে। একটাই কারণ, যে আপনার সম্প্রতি দিল্লিতে আপনার এই যে নাগরিকত্ব সংশোধন বিল আইন 2020,
এটাকে কেন্দ্র করে যেই ধরনের উদ্ভূত পরিস্থিতি গত ৩ মাস ধরে ভারতের জমিনে চলছে, সেই সিচুয়েশনটাকে কাভার দেওয়ার জন্য মোদি সাহেবের আসলে করণীয় কী কী ছিল আর তিনি কী কী করছেন, আর সেকেন্ড টার্মে তিনি যখন ক্ষমতায় আসলেন তিনি আসলে কতটুকু দেশের মানুষের জন্য করছেন, নাকি তিনি আসলে তার যে পরিকল্পিত প্ল্যান আছে কট্টর হিন্দুবাদীদের সমর্থনে, আর তার কিছু জঙ্গি গোষ্ঠী হিন্দু আছে যারা উগ্র জঙ্গিবাদী গ্রুপ, আপনারা এই মুহূর্ত পর্যন্ত অনেকগুলা ছবি ভিডিও আমাদের না এনডিটিভি থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে কলকাতার অনেকগুলো টেলিভিশন চ্যানেলে আমরা যারা দেখি, সব জায়গায় একটাই জিনিস যে মোদির ছায়াতলে এক শ্রেণীর কট্টরবাদী উগ্র হিন্দুরা কিভাবে আসলে মুসলমানদের উপরে নির্যাতন করছে, এটা আসলে ইতিহাস সাক্ষী এই বছরের যে কার্যকলাপ। আর এই সকল কার্যকলাপের পিছনে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান, দেশের প্রধান মানে প্রধানমন্ত্রী, সো তার একটা জায়গা তো অবশ্যই আছে, তিনি একদম চুপচাপ বসে আছেন। কারণ হচ্ছে যে নাগরিকত্ব সংশোধন বিলের আইনটা বা এনআরসি, এই সবগুলাই হচ্ছে তার একটা নির্বাচনী ইশতেহারের অংশবিশেষ। আর তিনি যেমন একটা আপনার ধরতেই পারেন, তিনি যেমন একজন মুসলমান কি বলা হয় যে সাম্রাজ্য আছে ভারতে, মুসলমানদের যে অবস্থান আছে, সুবিধা আছে, হাতে গোনা কিছু মুসলমান চাটুকার কিছু নেতা আছে যাদেরকে তিনি আপনার তার ছায়াতলে রাখছেন, আর বাকিগুলার তিনি কন্ট্রোল করতে পারেন না। আপনি দেখেন কাশ্মীর একটা পরিকল্পিত অংশ ছিল, নির্বাচনী ইশতেহার ছিল। তারপরে আপনি ধরেন যে এনআরসি, সিএএ, এগুলো তার নির্বাচনী ইশতেহার ছিল। আপনি দেখেন ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের যে রায়, সেই রায়টাও তার পরিকল্পিত ছিল। তার মানে হচ্ছে তার যতগুলা কার্যকলাপ ভারতের ইতিহাসে এ পর্যন্ত কোনো একজন রাষ্ট্রপ্রধান বা দেশনায়ক তিনি আসলে দেশকে ধর্মের ভিত্তিতে এতটা স্ট্রংলি ডিভাইডেড করতে পারেননি। মোদি পুরানা পাপী, সে বহুত আগে থেকে এটা চেষ্টা করছে, কিন্তু সে ক্ষমতায় ছিল না। ক্ষমতায় না থাকার কারণে সে হয়তো বিশেষ কোনো অঞ্চলকে টার্গেট করে সেইখানে এক ধরনের রায়ট ঘটাইতে পারলেও সমগ্র দেশ জুড়ে হিন্দুদের এখনকার যে উগ্র মেন্টালিটি, সব হিন্দু না আমি আবারও বলছি, অধিকাংশ কট্টরবাদী উগ্র হিন্দুদের যেই এন্টি ইসলাম মেন্টালিটি, সেটাকে ডে বাই ডে উস্কে দিচ্ছেন তিনি তার রাজনৈতিক দল বিজেপির মাধ্যমে, পাশাপাশি প্রশাসনের মাধ্যমে। আমরা দেখেছি পুলিশ, বিডিআর, আর্মি, আমি বিডিআর না সরি আর্মি বা তাদের যে সেনাবাহিনী আছে তাদের উপস্থিতিতে কিভাবে মুসলমানদের ঘর বাড়ির উপরে এই ধরনের আক্রমণ চলছে, আর প্রশাসন নির্বিকার নীরব। বিবিসির মতন সাক্ষাৎকারে আপনারা দেখেছেন যে নারীরা ঘর থেকে বের হয়ে গেছে, ভয়ে কোথাও না কোথাও গিয়ে আশ্রয় নিচ্ছে, রাস্তাঘাটে মানুষের প্যান্ট খুলে খুলে আপনার মানে চেক করা হচ্ছে সে মুসলমান কিনা। আর এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর কারণে আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যেও নানান শ্রেণীভেদ মতভেদ কাজ করে, সেটা আমরা জানি, সেটা আমিও স্বীকার করি। কিন্তু যখন একজন মুসলমান হিসেবে অন্য একটা দেশের ভিতরে অন্যায় অত্যাচার দেখি, তখন সেটা কিন্তু আসলে গায়ে লাগে। আর যার কারণে মোদির এই আপনার বাংলাদেশে আসার যে প্ল্যান বা তাকে যে গেস্ট করা হয়েছে, সেইটার জন্য হেফাজতে ইসলাম থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে এই দেশের আপামর সাধারণ মানুষের মধ্যেও অধিকাংশ বড় একটা অংশ এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে দেখতে চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের চাওয়া না চাওয়ায় আসলে কি মোদির আশা বন্ধ হবে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, মোদি যদি আসে তাহলে কি আসলে এই যে আন্দোলন আপনি এই মুহূর্তে রাজপথে দেখতে পাচ্ছেন, সে আন্দোলনগুলোকে ওই দিন আসলে মানে চালানোর মতন ক্ষমতা থাকবে যারা এই আন্দোলনগুলোর ডাক দিচ্ছেন? আমি জানি থাকবে না, এটা আপনিও জানেন। আপনি বলবেন যে ভাই আপনারা তো আওয়ামী লীগ স্বৈরাচার, আপনারা জনগণকে পিটে রাজপথ থেকে উঠাই দিবেন। ঘটনা কিন্তু এটাই বাস্তব, রাজপথে কিন্তু আপনি আন্দোলন করতে পারবেন না এখন যে আন্দোলনগুলো হচ্ছে। তবে আমি মনে করি আমাদের আওয়ামী লীগের যিনি সভানেত্রী আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, তিনি একজন ভালো মুসলিমা, একজন বিশেষ রাজনীতিবিদ, তিনি নিশ্চয়ই জনগণের পালস বোঝার চেষ্টা করবেন। তবে এটা আসলে এই মুহূর্তে যদি এক দৃষ্টিতে আপনি দেখেন, এটা কিন্তু অসম্ভব। কেন অসম্ভব? আমাদের ক্ষমতায় ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, যেই থাকুক। একজন প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়ার পরে এই দাওয়াতটা ক্যান্সেল করা, সেটা পলিটিক্যালি আওয়ামী লীগের জন্য খুব বড় একটা ঝামেলার কারণ হবে, এটা আপনি যেমন বোঝেন আমিও বুঝি। নাম্বার টু, রাষ্ট্র হিসেবে এটা সরাসরি বলা হবে যে ভারতকে আমরা অপমান করছি। যদিও আমাদের মধ্যে সবারই এটা চাওয়া আমরা ভারতের বিপক্ষে না, আমরা মোদির বিপক্ষে। আমাদের কথা হলো মোদির পরিবর্তে ভারতের অন্য কোনো রাষ্ট্রপ্রধানকে বা অন্য কোনো নেতাকে, কংগ্রেসের হোক বা অন্যান্য দলের হোক, তৃণমূলের হোক, মমতা দিদির প্রয়োজনে তাদেরকে আমন্ত্রণ জানানো যায়। তবে মোদির বিষয়টা আসলে এই মুহূর্তে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। কিন্তু সর্বশেষ যেটা ভাই বড়ই তিক্ত কথা, উচিত কথা, আমাদের এই চাওয়া না চাওয়ায় আসলে কোনো কিছুই যাবে আসবে না। আপনি দেখবেন ঠিকই মুজিববর্ষে প্রধান অতিথির আসনে আমাদের কি বলা হয় যে প্রধান সারিগুলো থাকে, সেইখানে আপনি হয়তো নরেন্দ্র মোদীর জলজলে চেহারা দেখতে পাবেন। এটাই হচ্ছে বাস্তবতা, কারণ সত্য বড় কঠিন, বাস্তব বড় নির্মম। আর যারা এই আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি জানি কোনো কিছু হবে না। তো
আমাদের এতটুকুই শুধু চাওয়া, বাকিটা রাজনৈতিক দলের যারা প্রধান আছেন, বাংলাদেশকে যারা চালান, তারা ভেবে দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।